এক্সাম প্রিপারেশন স্টার্ট গ্রুপের পক্ষ থেকে আজকে হিস্ট্রি জিকের সেট 2 নিয়ে আলোচনা করছি। এই জিকেগুলো আবগারি পুলিশ, রেল গ্রুপ ডি সহ সমস্ত চাকরির পরীক্ষার জন্য ভীষণভাবে গুরুত্বপূর্ণ। এখানে সমস্ত অধ্যায়, ইতিহাসের সমস্ত অধ্যায়ের জিকেগুলি রয়েছে। আর তোমরা যদি অধ্যায় ভিত্তিক জিকেগুলো পেতে চাও তাহলে ডেসক্রিপশন বক্সে আমার লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে তোমরা পিডিএফ আকারে এই জিকেগুলো পেয়ে যাবে। যাক, আলোচনা করছি আজকের হিস্ট্রি জিকের দ্বিতীয় সেটের প্রথম কোশ্চেন নিয়ে। প্রথম কোশ্চেনটি রয়েছে ইবাদতখানা কে প্রতিষ্ঠা করেন। এখানে যে অপশনগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি যে সম্রাট আকবর, দ্বিতীয় অপশন রয়েছে বাবর, তৃতীয় অপশন রয়েছে জাহাঙ্গীর, আর চতুর্থ অপশন রয়েছে কোনোটিই নয়। এই অপশনগুলির মধ্যে সঠিক অ্যান্সার হবে সম্রাট আকবর। এখানে আমরা জেনে নেব যে ইবাদতখানাটা কি। ইবাদতখানা কি? এই ইবাদতখানা হলো একটি ধর্মীয় আলোচনা কক্ষ বা ধর্মীয় আলোচনা একটি জায়গা, যেখানে বা যেটা প্রতিষ্ঠিত হয় সম্রাট আকবরের দ্বারা 1575 খ্রিস্টাব্দে। সম্রাট আকবর বিভিন্ন ধর্মের প্রতিনিধিদের নিয়ে এখানে সমবেত হয়ে এই ধর্মীয় আলোচনা করতেন। আর এই ধর্মীয় আলোচনার মাধ্যমে তিনি যে সিদ্ধান্ত করার চেষ্টা করতেন যে সমস্ত ধর্মের মূল উদ্দেশ্য কিন্তু একটাই। এখানে তোমরা দেখে নেবে, আমি এখানে এই আকবরের যে স্থাপত্যগুলি রয়েছে সেগুলো কিভাবে মনে রাখা যায় তার জন্য একটি টিপস দিয়েছি। তোমরা এভাবে প্রত্যেকটা সেটেই দেখবে একটি, দুটো বা তিনটে করে টিপস পাবে কিভাবে জিকেগুলোকে মনে রাখা যাবে বা ভুল হবে না। আকবরের যে স্থাপত্যগুলি আছে আমরা কিভাবে মনে রাখব? ছোট ছোট ছড়া বা বিভিন্ন শব্দ সেগুলো ব্যবহার করব, এগুলো তোমাদের মনে রাখতে যাতে সুবিধা হয়। এখানে যেটা দিয়েছি সেটা কি, আকবরের পাঁচমহলে বসে বুলগুলি সব খানা খায়, ফতেপুর সিক্রিতে নিজের বাবার কবর দেয়। আকবরের পাঁচমহলে বসে বুলগুলি সব খানা খায়, ফতেপুর সিক্রিতে নিজের বাবার কবর দেয়। দেখো, এখানে যে স্থাপত্যগুলি আছে সেগুলো অন্য কালি দিয়েই করা রয়েছে। পাঁচমহল, তারপর এখানে রয়েছে বুলগুলি, তারপর খানা, ফতেপুর সিক্রিতে, তারপর বাবার কবর। এবার আমরা একটু ব্যাখ্যা করে নিই আকবরের স্থাপত্যগুলো কি কি। প্রথম হচ্ছে পাঁচমহল। বুলগুলি শব্দের অর্থ হলো বুলন্দ দরওয়াজা। তারপর হচ্ছে খানা, খানা মানে ইবাদতখানা। ফতেপুর সিক্রিতে মানে ফতেপুর সিক্রি। আর বাবার কবর বলতে এখানে আকবরের যে বাবা হুমায়ুন, তার যে সমাধিক্ষেত্র সেটা আকবরেরই স্থাপত্য। তাহলে আমরা নিশ্চয়ই মনে রাখতে পারবো অতি সহজে যে আকবরের স্থাপত্যগুলি কি কি বা এগুলো কে প্রতিষ্ঠা করেন, আমরা এক কথায় বা অতি সহজে মনে রাখতে পারবো। পরের প্রশ্ন রয়েছে যে 1857 সিপাহী বিদ্রোহে কানপুর বিদ্রোহীদের নেতৃত্ব কে দিয়েছিলেন? অপশান এ তাতিয়া টোপি, বি রানী লক্ষ্মীবাই, সিবা 3 নানা সাহেব, আর 4 নম্বরে রয়েছে কুনওয়ার সিং। এর মধ্যে সঠিক অ্যান্সারটি হবে নানা সাহেব। আমরা জানবো নানা সাহেব সম্পর্কে। এই নানা সাহেবের আসল নাম ছিল ভন্ডু পন্ত। ইনি ছিলেন একজন মারাঠা পেশোয়া। 1857 সালের এই সিপাহী বিদ্রোহে ভারতের প্রথম যে স্বাধীনতা সংগ্রামের শিরোপা পেয়েছিলেন নানা সাহেব। এখান থেকে ঘুরিয়ে প্রশ্ন হতে পারে যে
এই কানপুরে সিপাহী বিদ্রোহের প্রথম স্বাধীনতা সংগ্রামের শিরোপা কে পেয়েছিলেন? আবার বলছি, প্রথম স্বাধীনতা সংগ্রামী কাকে বলা হয়? এভাবে এই প্রশ্নটি ঘুরিয়ে আসতে পারে। আমরা বলবো হচ্ছে নানা সাহেব। পরবর্তী প্রশ্ন, ভারতের স্বাধীনতা আন্দোলনের কোন ঘটনার সঙ্গে সূর্য সেন জড়িত ছিলেন? অপশান এ চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন, 2 কাকরি ষড়যন্ত্র মামলা, 3 আইন অমান্য আন্দোলন, 4 হোম রুল আন্দোলন। এক্ষেত্রে সঠিক অ্যান্সারটি হবে চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন। আবার বলছি, এক্ষেত্রে সঠিক অ্যান্সারটি হবে চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন, অর্থাৎ অপশান এ। এবার আমরা জেনে নিই যে এই সূর্য সেন সম্পর্কে কিছু বিশেষ গুরুত্বপূর্ণ তথ্য। সূর্য সেন 1983 সালে চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনে নেতৃত্ব দিয়েছিলেন। তিনি পেশায় ছিলেন একজন স্কুল শিক্ষক। এর জন্য তিনি মাস্টারদা নামে পরিচিত ছিলেন। পরবর্তী প্রশ্ন, মহাত্মা গান্ধীর নেতৃত্বে প্রথম গণ আন্দোলনটি কী ছিল? অপশান এ অসহযোগ আন্দোলন, অপশন 2 ভারত ছাড়ো আন্দোলন, আর 3 রয়েছে নীল বিদ্রোহ, 4 লবণ আন্দোলন। এক্ষেত্রে সঠিক অ্যান্সারটি হবে অসহযোগ আন্দোলন। এই অসহযোগ আন্দোলন সংগঠিত হয়েছিল 1920 থেকে 22 খ্রিস্টাব্দের মধ্যবর্তী সময়ে, অর্থাৎ 1921 সালে প্রধানত। এই আন্দোলন ছিল ভারতের প্রথম গণ আন্দোলন ব্রিটিশ সরকারের বিরুদ্ধে। এই আন্দোলনে প্রধান নেতৃত্ব দিয়েছিলেন মহাত্মা গান্ধী। তবে আমাদের এ প্রসঙ্গে আরও মনে রাখতে হবে যে এই আন্দোলন অতি দ্রুত ছড়িয়ে পড়েছিল এবং লোকেরা ব্রিটিশ দ্রব্য বয়কট করতে শুরু করেছিল। এমনকি ব্রিটিশদের তৈরি স্কুল, কলেজ, সরকারি অফিসেও এর প্রভাব পড়েছিল। পরবর্তী প্রশ্ন, যে কর্ণাটকের যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? অপশান এতে ফরাসি কোম্পানি ও ইংরেজদের কোম্পানির মধ্যে, ফরাসি কোম্পানি ও ডাচ কোম্পানির মধ্যে, তারপর ডাচ ইন্ডিয়া কোম্পানি এবং পর্তুগিজদের মধ্যে, আর পরে রয়েছে ইংলিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ও ডাচদের মধ্যে। এক্ষেত্রে সঠিক অ্যান্সারটি হবে একটা ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানি, এখানে ফরাসি কোম্পানি এবং ইংলিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির মধ্যে, অর্থাৎ সঠিক অ্যান্সারটি হবে এ। আমরা আরও কিছু কথা জেনে নিই এই কর্ণাটক যুদ্ধ সম্পর্কে। এই কর্ণাটকের যুদ্ধটি ছিল একাধিক সামরিক সংঘাতের একটি ঘটনা, আর যেটা হয়েছিল 18 শতাব্দীতে। সাধারণত ক্ষমতা দখল, এলাকা দখলকে নিয়েই ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে ফরাসি যে ইস্ট ইন্ডিয়া কোম্পানির এই যুদ্ধটা সংগঠিত হয়েছিল। পরবর্তী প্রশ্ন, নিম্নে উল্লেখিত কোন প্রশাসক বঙ্গভঙ্গ রদ করেন? এটা হবে 1 নম্বর লর্ড হার্ডিংস, লর্ড মিন্টো, লর্ড কার্জন, আর 4 নম্বরে রয়েছে লর্ড চেমসফোর্ড। এক্ষেত্রে সঠিক অ্যান্সারটি হবে একটা লর্ড হার্ডিংস। এই লর্ড হার্ডিংস ছিলেন ভারতের ভাইসরয়। 1910 সাল থেকে
1916 সাল পর্যন্ত। ইনি বঙ্গভঙ্গের সিদ্ধান্ত রদ করেছিলেন 1911 খ্রিস্টাব্দে। পরবর্তী প্রশ্ন, জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড কোথায় হয়েছিল? 1 অমৃতসর, 2 দিল্লি, 3 লাহোর, 4 জলন্ধর। এক্ষেত্রে সঠিক অ্যান্সারটি হবে একটা উত্তর অমৃতসর। অমৃতসরে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড হয়েছিল 1919 সালে। এই হত্যাকাণ্ড, জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডটি ছিল ব্রিটিশ শাসনের একটি বর্বরতার প্রতীক। এখন আমরা জেনে নিই যে জালিয়ানওয়ালাবাগের যে হত্যাকাণ্ড সেটা কি। এ প্রসঙ্গে আমাদের জানা দরকার যে শিখদের পবিত্র শহর অমৃতসরে নববর্ষ উপলক্ষে এক জমায়েতকে ব্রিটিশ বিরোধী অনুমান করে নির্বিচারে নিরস্ত্র জনতার উপর গুলি চালানোর আদেশ দিয়েছিলেন জেনারেল ডায়ার। আর এই সভাস্থল থেকে বের হওয়ার একটি মাত্র সম্পূর্ণ তারা বন্ধ করে দিয়েছিল, যার ফলে সেখানে প্রচুর সংখ্যক মানুষের মৃত্যু হয়েছিল। পরবর্তী প্রশ্ন, ক্রিপস মিশনের প্রস্তাব একটি ফেল করা ব্যাংকের উপর আগামী দিনের চেক, এই উক্তিটিকার কী কী অপশন রয়েছে দেখি। 1 নম্বরে রয়েছে সর্দার বল্লভভাই প্যাটেল, 2 নম্বরে মহাত্মা গান্ধী, 3 নম্বরে সুভাষচন্দ্র বসু, আর 4 নম্বরে জওহরলাল নেহেরু। এক্ষেত্রে সঠিক অ্যান্সারটি হবে 2টা মহাত্মা গান্ধী। মহাত্মা গান্ধীর দেওয়া ক্রিপস মিশন সম্পর্কে যে উক্তিটি ছিল সেটি হলো, একটি ক্রিপস মিশন প্রস্তাব হলো একটি ফেল করা ব্যাংকের উপর আগামী দিনের চেক। আর এই ক্রিপস মিশন আমরা একটু জেনে নেব ক্রিপস মিশন সম্পর্কে। এই ক্রিপস মিশন এদেশে এসেছিল 1942 সালের মার্চ মাসে দ্বিতীয় বিশ্বযুদ্ধে ভারতের সমর্থন ও সহযোগিতা চাইতে। আর ওই মিশনের প্রধান ছিলেন তৎকালীন ব্রিটিশ সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রী স্যার স্টাফোর্ড ক্রিপস। ক্রিপস ছাড়া বাকি যারা ছিলেন তাদের মধ্যে 2-1 হলো লর্ড ফ্রিফি ও হাউস অফ কমন্স এর নেতা। পরবর্তীতে আমরা দেখে নিই পাকিস্তান প্রস্তাবটির জনক কে। পাকিস্তান প্রস্তাবটির জনককে অপশান এ আশরাফ আলী, 2 মোহাম্মদ আলী জিন্নাহ, 3 নম্বর এইচ.এস. সোহরাওয়ার্দী, 4 নম্বর চৌধুরী রহমত আলী। এক্ষেত্রে সঠিক অ্যান্সারটি হবে চৌধুরী রহমত আলী। তাহলে 9 পাকিস্তান প্রস্তাবটির জনক হলেন চৌধুরী রহমত আলী। পাকিস্তান নামটি প্রথম বলেছিলেন 1933 সালে চৌধুরী রহমত আলী, আর যিনি ছিলেন এই পাকিস্তান সৃষ্টির একজন বড় সমর্থক। তিনি বলেছিলেন নাও অর নেভার, যাতে নাও অর নেভার। আর এটাতে তিনি বুঝিয়ে দিতে চেয়েছিলেন যে ব্রিটিশ সাম্রাজ্যের অধীনে থাকা 5টি অঞ্চলকে নিয়ে তারা পাকিস্তান রাষ্ট্র গঠন করবেই।
পরবর্তী প্রশ্ন, ভারতীয় জাতীয় কংগ্রেসের ভারতীয় জাতীয় কংগ্রেস ভারতীয়দের এক আণুবীক্ষণ অংশের প্রতিনিধিত্ব করে এমন ধারণা কে পোষণ করেছিলেন? অপশান এ কার্জন, বি লর্ড এলগিন, আর সি বা 3 লর্ড ড্যান্সডাউন, 4 নম্বর হচ্ছে লর্ড ডুফেরিন। এক্ষেত্রে সঠিক অ্যান্সারটি হবে লর্ড ডুফেরিন। লর্ড ডুফেরিন তিনিই দাবি করেছিলেন যে কংগ্রেস ভারতের জনসংখ্যার এক অতি ক্ষুদ্র অংশের প্রতিনিধিত্ব করে। এরপরে এলাহাবাদ অধিবেশন থেকে সরকারি কর্মীদের কংগ্রেসের কোনো কর্মসূচিতে অংশ নেওয়া নিষিদ্ধ করা হয়। পরবর্তী প্রশ্ন, ঘড়ির কাঁটা যখন মধ্যরাত ছোঁবে তখন গোটা পৃথিবী ঘুমন্ত, ভারতবর্ষ সেই সময়ে জীবন ও স্বাধীনতার স্পর্শে জেগে উঠবে। এই মন্তব্যটি কে করেছিলেন? 1 লর্ড মাউন্টব্যাটেন, 2 ডক্টর রাজেন্দ্র প্রসাদ, 3 জওহরলাল নেহেরু, আর 4 উপরের কোনোটিই নয়। এক্ষেত্রে সঠিক অ্যান্সারটি হবে 3টা জওহরলাল নেহেরু। এই জওহরলাল নেহেরু ছিলেন ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী। তিনি ভারতের স্বাধীনতার প্রাক্কালে গণপরিষদে নিজের বক্তৃতায় এই কথা ব্যবহার করেছিলেন, আর এই সালটি ছিল 1947 সালের 14ই আগস্ট। পরবর্তী প্রশ্ন, যে ভারতের জাতীয় কংগ্রেস কবে গঠিত হয় বা কবে প্রতিষ্ঠিত হয়? অপশন 1 1883 খ্রিস্টাব্দে, 2 1885 খ্রিস্টাব্দে, 3 1891 খ্রিস্টাব্দে, 4 1905 খ্রিস্টাব্দে। এক্ষেত্রে সঠিক অ্যান্সারটি হবে 1885 খ্রিস্টাব্দে। 1885 সালে ভারতে ব্রিটিশদের অধীনে থাকার সময় সময়ই এই জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয়েছিল। আর এই সংগঠনের প্রতিষ্ঠাতাদের মধ্যে অন্যতম ছিলেন অ্যালান অক্টেভিয়ান হিউম। এরপর আমরা জানব পরবর্তী প্রশ্ন, স্বরাজ আমার জন্মগত অধিকার এই উক্তিটি কার? অপশন এতে রয়েছে লালা লাজপত রায়, 2 অরবিন্দ ঘোষ, 3 নেতাজি সুভাষচন্দ্র বোস, আর 4 বাল গঙ্গাধর তিলক। এক্ষেত্রে সঠিক অ্যান্সারটি হবে 4টা বাল গঙ্গাধর তিলক। তিনিই বলেছিলেন স্বরাজ আমার জন্মগত অধিকার। এই বাল গঙ্গাধর তিলক ছিলেন প্রথম এবং সবচেয়ে প্রভাবশালী স্বশাসনের একজন অন্যতম সমর্থক। সমাজ আমার জন্মগত অধিকার এই উক্তির জন্য তিনি কিন্তু চিরস্মরণীয় হয়ে রয়েছেন। এবার পরের প্রশ্ন, 1906 সালে কোন রাজনৈতিক দলের প্রতিষ্ঠা হয়? 1 ভারত সভা, 2 মুসলিম লীগ, 3 বেঙ্গল জমিদার লীগ, 4 ভারতের কমিউনিস্ট পার্টি। এক্ষেত্রে সঠিক অ্যান্সারটি হবে 2 অর্থাৎ মুসলিম লীগ। তাহলে মুসলিম লীগ 1906 সালে প্রতিষ্ঠিত হয়। আর ওই বছরই ঢাকাতে লীগের একটি সম্মেলন অনুষ্ঠিত হয়, যেখানে 3000 প্রতিনিধি অংশগ্রহণ করেছিল। আর এই সম্মেলনেই সিদ্ধান্ত নেওয়া হয় যে অল ইন্ডিয়া মুসলিম লীগ নামে আরেকটি রাজনৈতিক সংগঠন গড়ে তোলা হবে। পরের প্রশ্ন, সিধু ও কানুর নাম কোন বিদ্রোহের সঙ্গে যুক্ত? 1 সাঁওতাল বিদ্রোহ, 2 চাকমা, 3 খাসি, 4 নীল। এক্ষেত্রে সঠিক অ্যান্সারটি হবে সাঁওতাল বিদ্রোহের সঙ্গে। এই বিদ্রোহে
হয়েছিল ভারতের পূর্বে অবস্থিত ঝাড়খণ্ড রাজ্যে। এই আন্দোলনের একদিকে যেমন ভারতে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা হয়েছিল, অন্যদিকে তেমনি উচ্চ বংশের জমিদারদের প্রতিও বিদ্রোহ করা হয়েছিল। পরবর্তী প্রশ্ন, সিপাহী বিদ্রোহের সময় ভারতের বড়লাট কে ছিলেন? অপশনগুলো: 1 উইলিয়াম বেন্টিং, 2 লর্ড কর্নওয়ালিস, 3 লর্ড ক্যানিং, আর 4 রয়েছে লর্ড ডালহৌসি। এক্ষেত্রে সঠিক অ্যান্সারটি হবে 3টা লর্ড ক্যানিং। লর্ড ক্যানিং ভারতের ভাইসরয় ছিলেন 1857 সালে, যখন সিপাহী বিদ্রোহ সংগঠিত হয়েছিল। এছাড়াও তিনি ভারতের গভর্নর হিসাবে নিযুক্ত ছিলেন 1856 থেকে 1862 সাল পর্যন্ত। পরবর্তী প্রশ্ন, যে কোন ঘটনার পর মহাত্মা গান্ধী আন্দোলন প্রত্যাহার করেছিলেন? 1 চৌরিচৌরা, 2 রাওলাট আইন, 3 নম্বর জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড, আর 4 নম্বরে রয়েছে ডান্ডি মার্চ। এক্ষেত্রে সঠিক অ্যান্সারটি হবে 1টা, অর্থাৎ চৌরিচৌরার ঘটনায়। চৌরিচৌরার দুর্ভাগ্যজনক ঘটনার পরই মহাত্মা গান্ধী অসহযোগ আন্দোলন প্রত্যাহার করে নিয়েছিলেন। আর এই ঘটনাটি ঘটেছিল উত্তর প্রদেশের গোরক্ষপুর জেলার চৌরিচৌরা নামক স্থানে 1922 সালের 4 ফেব্রুয়ারি। পরবর্তী প্রশ্ন, যে জাতীয় কংগ্রেস ও মুসলিম লীগের মধ্যে কত সালে লখনৌ চুক্তি স্বাক্ষরিত হয়েছিল? অপশান: এ 1907, বি 1911, সি 1916, আর তারপর রয়েছে 1919। এক্ষেত্রে সঠিক অ্যান্সারটি হবে 1916, অর্থাৎ লখনৌ চুক্তি স্বাক্ষরিত হয়েছিল 1916 সালে কংগ্রেস এবং মুসলিম লীগের মধ্যে। আর এই সম্মেলনে দুই দল যে বিষয়ে সহমত পোষণ করেছিল সেগুলোর ভিত্তিতে প্রস্তুত করা হয় লখনৌ সমঝোতা। আলিগড় আন্দোলনের কেন্দ্র কোথায় ছিল? দেওবন্দ স্কুল, 2 অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ, 3 পীর ফকির মজলিস, 4 খিলাফত কমিটি। এক্ষেত্রে সঠিক অ্যান্সারটি হবে 2টা অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ। ভারতবর্ষ যখন ব্রিটিশ শাসনের অধীন ছিল সেই সময় সাংবিধানিক সংস্কার করা হয়েছিল যে সমস্ত বিষয়ে, তার মধ্যে একটি উল্লেখযোগ্য বিষয়ের মধ্যে একটি বিষয় হলো যে আলিগড় আন্দোলনের কেন্দ্র কি ছিল? অপশন: এ দেওবন্দ স্কুল, বি অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ, 3 পীর ফকির মজলিস, 4 খিলাফত কমিটি। এক্ষেত্রে সঠিক অ্যান্সারটি হবে অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ। আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় যেটা প্রতিষ্ঠা করেছিল স্যার সৈয়দ আহমদ খান, আর এইটা প্রতিষ্ঠিত হয়েছিল 1975 সালে। আর যখন প্রথম প্রতিষ্ঠা হয় তখন এর নাম ছিল অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ। 1920 সালে এর নাম বদলে যায়, তখন নাম হয় আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়। পরবর্তী প্রশ্ন বা লাস্ট প্রশ্ন, মরলে মিন্টো সংস্কার কত সালে ঘোষিত হয়? 1907, 1909, আর 1911, 1919। এক্ষেত্রে সঠিক অ্যান্সারটি হবে 2টা 1909 সালে। আমরা জানলাম আজকের গুরুত্বপূর্ণ 20টি প্রশ্ন, আর এই প্রশ্নগুলো বিভিন্ন চাকরি পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, তাই আমাদের এই প্রশ্নগুলো অবশ্যই মনে রাখতে হবে।
আর তোমরা যদি অধ্যায়ভিত্তিক এই ইতিহাস জিকে পেতে চাও তাহলে আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারবে। ওকে, থ্যাংক ইউ।